28 অক্টোবর লগি বৈঠা দিয়ে তৎকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামাত ইসলামীর কর্মীদের উপরে, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপরে কি পৈশাচিক নির্যাতন চালিয়েছে। এদেশের ইসলামপন্থী দেশ, ইসলামপন্থী মানবতা, এদেশের ইসলামী তাহজিব তামুদ্দুনকে 28 অক্টোবর পল্টনে তারা দাফন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ঘোষণা অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম ফয়সালাকারী। এই পল্টনের রক্ত, শহীদ জাকারিয়ার রক্ত, জামাত কর্মী জসিমউদ্দিনের রক্ত অভিশাপ হয়ে ফ্যাসিস্টের মসনদকে তাসনদ করে দিয়েছে। আজকের এই দিনে 2006 সালের 28 অক্টোবর যাদেরকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার মনে করেছিল এদেশ থেকে ইসলামী আন্দোলনকে মিটাই দিবে, তারা মনে করেছিল ইসলামকে মিটাই দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবে। আল্লাহ পাক সেই সমস্ত শহীদ সহ আমাদের যত শহীদ ইসলামের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে সকলে বলছে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে পৃথিবীর ইতিহাসে নগ্ন যদি কোনো হত্যা হয়ে থাকে, যদি পৈশাচিক কোনো হত্যা হয়ে থাকে, তাহলে আমরা খেয়াল করতে পারি, আমরা লক্ষ্য করতে পারি 2006 সালের 28 অক্টোবর, যার বলে ঠিক না ঠিক, সেই হত্যার ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকার আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে, আমাদের অসংখ্য ভাইকে হত্যা করেছে, অসংখ্য ভাইকে গুম করে মনে করেছিল তারা চিরদিন এই ক্ষমতায় থাকবে। আমরা তাদেরকে, যারা খুন করেছে তাদেরকে আমরা ফাঁসির আওতায় আনতে চাই। আগামীর দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ। অন্যায় জুলুম অবিচার যারা করেছে তাদেরকে প্রতিহত করে বাংলাদেশের ন্যায় ইনসাফের সমাজ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে ট্র্যাজেডি দিবসে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেই লাশের ওপর নৃত্য করা হয়েছিল, কি পাষণ্ড তারা ছিল। একটা মৃত্যু মানুষের ওপর কিভাবে তারা নৃত্য করে, এটা মানুষের পৈশাচিক অবস্থা হার মানিয়েছে। আমরা বলতে চাই, আমরা আগামীতে এই হাসিনা সরকারকে বাংলাদেশে এনে তাদেরকে ফাঁসির আওতায় আমরা করাবো। বাংলাদেশে কোরআন সুন্নাহ কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এবং শহীদপুরবাসীকে অনুরোধ করব, আমরা একজন হাফেজকে দিয়েছি, একজন আলেমকে দিয়েছি, ধীরে ধীরে একজন সৎ যোগ্য লোক। আগামীতে আমরা দাঁড়িপাল্লার সমর্থনে শহীদপুর এবং কিশোরগঞ্জে আমরা হাফেজ আব্দুল মুনতাকিম ভাইকে এমপি হিসাবে দেখতে পাই। সম্মানিত ভাইরা, তিনি একজন ভালো মানুষ। ইতিপূর্বে 12 জন এমপি ছিল, আমরা তাদের দুর্নীতি আমরা সহ্য করতে চাই না। আমরা যে সব কথা বলবো, যে তর্ক করব, যে পরিকল্পনা করব, সমস্ত পরিকল্পনা হবে জনগণের ভালো কাজের লক্ষ্যে। আমরা জনগণের ভালো চাই, আমরা দেশের ভালো চাই। আমরা যদি ক্ষমতায় আসি, এই দেশে কোনো বেকার থাকবে না, এই দেশে কোনো খুন রাহাজানি থাকবে না, এই দেশে কোনো দুর্নীতি থাকবে না। আমরা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনারা বুঝতে পারতেছেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, সর্বপ্রথম যে কাজটা হবে, রাজনৈতিক দুর্নীতি দেশ থেকে উঠে যাবে সর্বপ্রথম। এরপরে আমলা দুর্নীতি উঠতে বেশি সময় লাগবে না। আমরা 15 মাসে দেখেছি, আমরা যদি অফিসে যাই, মানুষের কাজ করি, সেখানে টাকা পয়সা লাগে না, বিনা পয়সায় মানুষের উপকার করতে পারি, বিনা পয়সায় মানুষের কাজ করতে পারি। যদি অন্যরা যায়, কন্ট্রাক্টে যেতে হয়, 50,000 থেকে 5 লাখ পর্যন্ত কন্ট্রাক্ট করতে হয়। শহীদপুরের সাথে আমার নিজের আসলে অনেক আত্মার সম্পর্ক রয়েছে। আমার ছাত্র জীবনের সূচনা হয়েছে এই শহীদপুরে। এখানে সানফ্লাওয়ার, আল ফারুক এবং লায়ন্স 3টা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আমার হয়েছে। আজকের সেই ঐতিহাসিক দিন 28 অক্টোবর আমি আস্তে আস্তে খেয়াল করছিলাম
যেদিন এই 28 অক্টোবর 2006 সালে, তখন আমি এই সৈয়দপুরে অবস্থান করছিলাম। আমার মনে পড়ছে সম্ভবত ক্লাস 4 অথবা 5 হবে। তখন আমি, আমার সম্মানিত শিক্ষক এখানে উপস্থিত রয়েছেন, প্রধান শিক্ষক মহোদয়, আল ফারুক একাডেমিতে পড়তাম। তো সেই দিনটাতে আমি দিনের বেলা দেখেছি টিভিগুলোতে দৃশ্যগুলো দেখাচ্ছিল, লাইভ দেখাচ্ছিল কিভাবে একটা মানুষকে রাস্তায় হেঁটে যাচ্ছে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার সেই লাশের উপরে নৃত্য করার সেই দৃশ্য সমস্ত টেলিভিশনগুলোতে প্রচার করা হচ্ছিল। আমি সেই দিনে দেখেছি, বিকেলে অথবা সন্ধ্যার দিকে দেখেছি লোকে বৈঠা নিয়ে পুরো এই সৈয়দপুর শহরে মিছিল করে একদম উত্তর সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী স্লোগান তারা দিচ্ছিল, বিভিন্ন জায়গায় হামলা করার মনে হচ্ছিল একদম আতঙ্ক তৈরি করেছিল। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই 28 অক্টোবরের সেই যে সূচনা, এটা মূলত ছিল ইসলামকে ঠেঙানোর একটা সূচনা, মূলত ছিল ইসলামকে কিভাবে তারা দমন করবে সেটার একটা ট্রায়াল সেশন একটা ছিল, যেটা তারা বিশ্ববাসীকে, বহির্বিশ্বকে আওয়ামী লীগ তৎকালীন সময় দেখিয়েছিল যে আপনারা যদি আমাদেরকে আগামীতে সহযোগিতা করেন আমরা এভাবে ঠেঙাবো। এবং সেটার পরে আমরা পরবর্তীতে দেখেছি 5ই মে হেফাজতে ইসলামের সেই সমাবেশে কিভাবে নিরীহ আলেমদেরকে শহীদ করা হয়েছে, নিরীহ আলেমদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি সেই 13 সালে 28 ফেব্রুয়ারি পাখির মতো গুলি করে আল্লামা সাইদির রায়ের প্রতিবাদ মিছিলে পাখির মতো গুলি করে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে। আমরা দীর্ঘ এই ফ্যাসিবাদী আমলে এই 15টা বছরে আমরা দেখেছি ইসলাম যারা শুধুমাত্র ইসলামের কথা বলতো, মাথায় টুপি দিত, নামাজে যাইতো, সে কারণে মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন জনকে নির্যাতন করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা এই বিগত 15 বছরে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের শুধুমাত্র একটা সাধারণ শিক্ষার্থী, সে যদি দাড়ি থাকে, সে যদি টাকনুর উপর প্যান্ট থাকে, সে যদি মসজিদে নামাজে যায়, তাহলে তাকে শিবির বলে তাকে নির্যাতন করা। সে যেন মানুষ নয়, তার মানবিক যে অধিকার একটা মানুষের থাকে, তার সেই অধিকারটা এই 15 বছরে দেয়া হয়নি। আমরা সেই সময় দেখেছি আবরার ফাহাদকে কিভাবে তাকে শহীদ করা হয়েছে, শিবির ট্যাগিং দিয়ে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এই 28 অক্টোবরের সেই যে শাহাদাতের সূচনা হয়েছে, পরবর্তীতে এভাবে অসংখ্য ভাইকে হারিয়েছি, অসংখ্য রক্ত ঝরেছে, অসংখ্য জীবন দিয়েছে। তারপরে এই যে জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে আবু সাইদ ভাই সেই যে রংপুর শহরে বুক পেতে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, পুলিশের গুলিতে, সেই যে প্রশাসনের গুলিতে যে সূচনা হলো জুলাইয়ে প্রায় 1,500-এর অধিক মানুষের জীবনের বিনিময়ে আমরা যে পরিবর্তন নিয়ে আসলাম, আমরা প্রত্যাশা করেছিলাম এবার হয়তো জাতির মধ্যে ঐক্যবদ্ধ সম্ভাবনাটা আমরা দেখেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম দলমত নির্বিশেষে যেভাবে আমরা আন্দোলন করেছি, হয়তো আগামী দেশটা করার জন্য আবারও হয়তো আমরা এইভাবেই ঐক্যবদ্ধ থাকবো। আমরা দেখেছি ইসলামী আন্দোলন যখন থেকেই দানা বেঁধেছে, তখন থেকেই নানামুখী ষড়যন্ত্র হয়েছে। তখন থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তারা এই দেশটিকে তারা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীরা আপনারা দেখেছেন তারা কোনোদিনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা তাদের জীবনের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে রক্ষা করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আগামী দিনে আমরা শহীদপুরকে, যেহেতু শহীদপুর আমরা সবাই এই শহীদপুরের পরিচিত জানি, এটা সৈয়দ দিয়ে শহীদপুরের নামকরণ করা হয়েছে, যেটি ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম। সেই বংশের আমরা শহীদপুর। ইসলাম প্রিয় ভাইরা, আগামী দিনে আমরা এই শহীদপুরকে কাদের হাতে নেতৃত্ব দিতে চাই, এটা আমাদেরকে শহীদপুরবাসীকে ভাবতে হবে। কাদেরকে দিয়ে আমরা এই শহীদপুরকে রক্ষা করব, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করব, সেই দিক দিয়ে আমি সকল স্তরের যারা ব্যবসায়ী আছে, এই শিক্ষা নগরীকে গড়ে তুলেছে তারা, এবং শ্রমিক ভাইদেরকে আমি অনুরোধ করব যে আমরা আগামী দিনে এমন একজন নেতৃত্ব আমরা শহীদপুরে গড়ে তুলব যারা আমাদের চাঁদাবাজির সঙ্গে থাকবে না, হিংসার সঙ্গে থাকবে না, বিদ্বেষের থাকবে না, একটি সুন্দর পরিবেশ, শান্তির নগরী আমরা শহীদপুর গড়ে তুলব। এই আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই দেশ হবে ইসলামের দেশ,
আগামী দিনে এই দেশ হবে শান্তির দেশ। আমরা বিশেষ করে আমরা সবাই বন্ধুত্বের মধ্যে থেকে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। 28 অক্টোবর যদি আমরা 2006 সালে 28 অক্টোবরের দিকে ফিরে যাই ইতিহাসের দিকে, সেটা হচ্ছে যে কথাটা বলা হয়নি, কেউ বলেনি, সেদিন ছিল 4 দলীয় জোটের শেষ দিন। মানে সেই দিন বিএনপি 4 দলীয় জোট খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে, কিন্তু হস্তান্তরের দিন ছিল পরবর্তী দিন। সেদিনও কিন্তু বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল, খালেদা জিয়া কিন্তু ক্ষমতা ছিলেন। ওই দিন 28 অক্টোবর, 29 অক্টোবরে হস্তান্তর করার কথা ছিল। জামায়াত ইসলামের জনসভা চলছিল বাইতুল মোকাররম উত্তর গেটে, মৌলানা মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে। প্রত্যেক কেন্দ্রীয় নেতা সেখানে ছিলেন, এটিএম আজহারুল ইসলাম সাহেব ছিলেন। সকাল থেকে সেখানে মারামারি চলছিল। সেখানে সৈয়দপুরের আমার অনেক ভাই যারা ছিলেন ওরা আমাকে বলেছেন যে সকাল থেকেই তারা ঢিল পাটকেল মারছিল, কিন্তু তার মধ্যেই জামাত ওই জনসভা বাতিল করেনি, ওর মধ্যে করছিল। তো সেখানে বিডিআর, তখন বিডিআর ছিল, বিডিআর পুলিশ সব কিছু প্রহরা ছিল। 3টার সময় যখন জনসভা শুরু হলো, রহস্যজনক কারণে বিডিআর এবং পুলিশদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। আর হাজি সেলিম সে লালবাগ থেকে তার সন্ত্রাসী গুন্ডা বাহিনীকে ট্রাকে করে নিয়ে আসে জামাতের সেই জনসভার মধ্যে লগি বৈঠা, রামদা, কুড়াল, বন্দুক, রাইফেল, পিস্তল দিয়ে আক্রমণ শুরু করে দিল। তারপরও জামাতের লোকগুলা সেখানে ব্যারিকেড করছিল, কিন্তু কিছু ভাই সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক চলছিল। সেই শিবিরের সেলিম ভাই, একটা ইউনিভার্সিটির ছেলে, তাকে তারা ধরে সাপের মতো, সাপকে যেমন মারে লাঠি দিয়ে, সেই লাঠি দিয়ে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। এইভাবে দাড়ি টুপিধারী যে লোককে তারা রাস্তায় পেয়েছে তাদেরকে সাপের মতো তারা জামাত মনে করে পিটিয়ে মেরেছে। এভাবে একে একে করে 14 জনকে তারা পিটিয়ে মেরেছে। বগুড়ায় লগি বৈঠা দিয়া আমাদের অনেক ভাইকে পিটিয়ে মেরেছে। এইভাবে বাংলাদেশের অনেক জায়গায় তারা কিন্তু পিটিয়ে মেরেছিল। এই লগি বৈঠার আহ্বানকারী কে ছিল আপনারা কি ইতিহাস জানেন? এই ইতিহাস শেখ হাসিনা নিজেই বলেছিল আপনার লগি বৈঠা নিয়ে রাস্তায় নেমে আসেন। তাহলে এতগুলো খুনের আসামি, হুকুমের আসামি শেখ হাসিনা আমরা ফাঁসি চাই কি না বলেন না? তাহলে এই মামলা এই জন্য এই ট্রাইব্যুনালে, আজকে বিশেষ ট্রাইব্যুনাল যে চলছে, এই ট্রাইব্যুনালে তার একটা মামলা হওয়া উচিত। এটা আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা আহ্বান জানাবো। নবীর প্রতি দরুদ পেশ করি, যেই নবী আমাদের শিখিয়েছেন মাক্কি যুগে কিভাবে চলতে হয়, মাদানী যুগে কিভাবে চলতে হয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছিলেন যে হে নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমাদের এত কষ্ট দেয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের থেকে এর আগে অনেকজনকে আরো অনেক কষ্ট দেয়া হয়েছে, তোমরা ধৈর্য ধরো। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধৈর্য ধরে সুমিষ্ট ফল নিয়ে আসার জন্য শিখিয়েছেন, তার প্রতি দরুদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে 28 অক্টোবরে সেদিন লগি বৈঠার তাণ্ডবে যখন চারদিক থেকে উপর্যুপরি আঘাত করা হচ্ছিল, আমাদের ভাইদেরকে দেখলে মনে হয় তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো আঘাত লাগতেছে না। যত কষ্ট, যত আঘাত যেন আমাদের লাগতেছে, কিন্তু তাদের কোনো আঘাত লাগতেছে না। এরকম করে কাউকে পিটালে আশেপাশে কেউ পা ধরে যে ভাই আমাকে আর পেটাইন না, কেউ কান্নাকাটি করে, কেউ নুয়ে পড়ে। কিন্তু আমাদের ভাইরা বীর দর্পে নিশ্চিন্তে যেন নুয়ে পড়তেছিল, নিশ্চিন্তে যেন শাহাদাতের নজরানা পেশ করার জন্য নিজের প্রাণটা আজরাইল আলাইহিস সালামের
নিশ্চিদ্র সুন্দর রুমালের ভেতর দেওয়ার জন্য উদগ্রীব হয়েছিল, সেই শহীদ ভাইদের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করে। সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই অবস্থানে আমরা এসে দাঁড়িয়েছি, এটা আমাদের জন্য নয়, এটা আমাদের কোনো গর্ব নয়। এই অবস্থানটা তৈরি হয়েছে শহীদ ভাইদের উপর জুপুরি রক্তের দাগ, শহীদ ভাইদের উপর জুপুরি রক্তের বদলা। শহীদ ভাইয়েরা যেভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই 1982 সালে শহীদ দিবস রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সাব্বির, হামিদ, আইয়ুব, জব্বার যেভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছিল, সেদিনই লেখা হয়ে গেছিল 2025 সালে 2006 সালের যেই আগস্ট 2006 সালের 28শে অক্টোবর যেদিন তাদেরকে পেটানো হয়েছিল, যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল, সেদিন আল্লাহ তার আগেই লিখে রেখেছিলেন যে 2025 সালের 28শে অক্টোবর গিয়ে শহীদপুরে এরকম জনসভা হবে, সেই জনসভায় বিজয়ের ঘোষণা দেওয়া হবে। তারা মনে করেছিল আজকে তাদেরকে আমরা মৃত বানিয়ে ফেলবো, আজকে তাদেরকে হত্যা করে ফেলবো। আজকে 2006 সালের 28শে অক্টোবর, এরপর যত 28শে অক্টোবর আসবে, জামাত শিবিরের কেউ আর কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে আজকের এই ময়দানে এসে ছাত্র সংসদ নির্বাচনগুলোর পরে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনশক্তি, প্রত্যেকটা ছাত্র শুধু নয়, প্রত্যেকটা ছাত্রী, প্রত্যেকটা অভিভাবক, আবাল বৃদ্ধ বনিতা সবাই ছাত্র শিবির এবং জামাতে ইসলামকে যেভাবে ভালোবেসেছে, সেই 28শে অক্টোবরের শহীদ ভাইদের বদলা হিসেবে এটা বুমেরাং হিসেবে কাজ করেছে। তোমরা আমাদেরকে শহীদ করতে চাও, আমরা তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত। আমরা তো শিখেছি ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা, মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদেরকে মৃত্যুর ভয় দেয়, আমাদেরকে এসে বলে শিবির করলে খুন করে ফেলবো, আর শিবির করতে পারবা না। নীলফামারীর সন্তান শহীদ মহিদুল ভাই, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট সেকেন্ড, জাস্ট কয়েকদিন পর রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ করার কথা তার। 1 থেকে 7 থাকে যারা, তারা শিক্ষক হয়, কিন্তু উনি নিশ্চিত শিক্ষক হবেন। সেই লোকটাকে বগুড়ায় ধরা হলো নূরের গাড়ি বহলে হামলার ভুয়া মামলা। সেই মামলাতে তাকে ধরা হলো, যে ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা, অনেক বড় নেতা, তাকে ধরা হলো। ধরে মুখের ভেতর বন্দুক ঢুকিয়ে দেওয়া হলো, বন্দুক ঢুকিয়ে জিজ্ঞেস করা হলো, ছাত্র শিবির যদি ছেড়ে দাও তাহলে গুলি করব না, আর যদি ছেড়ে না দাও তাহলে এখনই ক্রস ফায়ার দেব। সেই মহিদুল তখন কি চিন্তা করছিল, যে আমি তো কয়েকদিন পর ভার্সিটির শিক্ষক হব, এখন একটু হেকমত অবলম্বন করে বলি যে ঠিক আছে আর ছাত্র শিবির করবো না। এরকম করছে? এরকম ভীরু কাপুরুষ ছাত্র শিবিরের জনশক্তি হতে পারে না। ছাত্র শিবিরের জনশক্তি, ইসলামী আন্দোলনের জনশক্তি সব সময় বেলাল খাব্বাব খোবায়েতের মতো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আহাদ আহাদ বলে জিন্দানি দিয়েছে। জাস্ট ক্রস ফায়ার দিয়েছে, মুখের ভেতর বন্দুক দিয়ে গুলি করেছে, কান দিয়ে বের হয়ে গেছে। 2 মাস পর্যন্ত তার বাবা মা জানে না যে সে আসলে বেঁচে আছে নাকি মরে গেছে। এত জুলুম নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে। তারপর যখন রক্তমাখা শার্ট, রক্তমাখা প্যান্ট, এগুলো দেখে তার বাবা মা চিহ্নিত করলো এটা আমার ছেলের শার্ট প্যান্ট। নাটক করে তার বাবা মাকে জানানো হলো আপনার ছেলের 42 লাশ পাওয়া গেছে, এই লাশ আঞ্জুমানে মফিদুল বগুড়ায় দাফন করে দিয়েছে। তার মা বলেছিল যে অন্তত নিশ্চিত হলাম যে আমার ছেলেটা মারা গেছে। তার মা আমাকে বলেছিল যে বাবা আমার 3-4 জন ছেলে মেয়ে, আমার কয়েকজন ছেলে মেয়ে, তার মধ্যে একটা ছেলে শুধু ভার্সিটিতে পড়তো, আর কোনো ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে না। আমার যত স্বপ্ন, যত আকাঙ্ক্ষা, সব কিছু আমি ওকে নিয়ে দেখতাম, কিন্তু বাতিলরা ওকেই মেরে দিল। মেরে দিয়েছে ঠিক কথা, কিন্তু মেরে দিয়েছে ঠিক আছে, কিন্তু সেই লাশটা যে দিবে, সেই লাশটা দেওয়ার ক্ষেত্রে বাহানা করল।
এই নীলফামারীতে এরকম শহীদের নজরানা আপনারা জানেন কিনা? এই নীলফামারীতে এরকম শহীদ আছে যার লাশ পর্যন্ত তার বাবা মা এখনো আনতে পারে না। এজন্যই আল্লাহ এই নীলফামারীতে বিজয় দান করবে ইনশাআল্লাহ। কত জুলুম নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে। আমাদেরকে তো এমনি এমনি ভোট দেয় নাই, আমাদেরকে যখন ভোট দিছে এত ভোট, আমরা ছাত্রীদের, অনেকে বলতেছে তোমরা তো ছাত্রীদের নিয়ে কাজ করো না, তোমরা ছাত্রীদের ভোট পাবা না, অথচ আমাদেরকে ছাত্রীরাই বেশি ভোট দিয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্রীদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা ছাত্র শিবিরকে কেন ভোট দিছো, তোমরা তো ওদের অনেককে চিনো না, ভার্সিটি সভাপতি জাহিদ ভাই ওকে চিনো ঠিক আছে, কিন্তু ওর নিচের যে অনেকে দাঁড়াইছে ওদেরকে তো চিনো না। বলছে আমাদের তো চেনার দরকার নাই, ছাত্র শিবির যাকে দিয়েছে সে অবশ্যই সৎ, যোগ্য এবং দক্ষ, এই বছরে আমরা তাদেরকে ভোট দিয়েছি। এত বিশ্বাস, এত আস্থা তারা আমাদের উপর রাখে। আমরা ছাত্র শিবিরের সমর্থক ফর্ম যখন ছাড়লাম, অনেক ছাত্রীরা এসে বলতেছে যে আমরা আপনাদের ফর্ম পূরণ করব, আমরাও শিবিরের সমর্থক হতে চাই। আমরা বলি যে বোন, আমরা তো ছাত্রীদের নিয়ে কাজ করি না, ছাত্রীদের জন্য আলাদা সংগঠন আছে, একই আদর্শ, ছাত্রী সংস্থা নাম, আপনারা সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। বলছে ভাই ঠিক আছে যুক্ত হবো, কিন্তু ভাই ছাত্র শিবিরে যুক্ত হলে ভালো লাগতো, আমার ছাত্র শিবির ভালো লাগে ভাই, তাই ভাই শিবিরের সমর্থক হতে চাই। যে শিবিরের ভাইরা ভাই আমাদের কোনোদিন ডিস্টার্ব করে না, আমাদের অনেক ছেলে পেলে আমাদেরকে এসে খোটা দিয়ে কথা বলে, আমাদেরকে টিজ করে, ইফটিজিং করে, আমাদের হিজাব নিকাব নিয়ে কথা বলে, অনেক শিক্ষক পর্যন্ত কথা বলে, কিন্তু কোনোদিন কোনো ছাত্র শিবিরের ভাই আমাদেরকে আমাদের পর্দা নিয়ে, আমাদের হিজাব নিয়ে, আমাদের পোশাক নিয়ে বা আমাদের চলাফেরা নিয়ে কোনোদিন ইফটিজিং করে নাই। ভুল করেছি বারবার, দাঁড়িয়ে পাল্লা এইবার। আমরা বলতে চাই সব দেখেছি বারবার, জামাত ইসলামী এইবার। আগামীর নেতৃত্ব দান করে সেই জামাত ইসলামী সৈয়দপুর সহ উপজেলা জামাত আজকে সৈয়দপুর বাসীকে সাথে নিয়ে পল্টন ট্র্যাজেডি দিবস আমরা আজকে উদযাপন করছি। উদযাপনের শুরুতেই আমি শ্রদ্ধাভর স্মরণ করতে চাই আমাদের ৭১ বীর সেনানী, ৭ জন বীর শ্রেষ্ঠ ছিলেন আমাদের। ৭ জন বীর শ্রেষ্ঠের একজন যশোরের কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান। আজকে তিনি শাহাদাত বরণ করেছিলেন সেই ভৈরবের সেই সীমান্তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানকে কবুল করুন। এর মধ্য দিয়ে সৈয়দপুরের শত শহীদদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের এই মঞ্চের পিছনে আমাদের শহীদ সৈয়দপুরের নেতৃবৃন্দের একটি তালিকা টাঙ্গানো আছে। আমাদের এই চত্বরের নাম সৈয়দপুরের শহীদ স্মৃতি অম্লান চত্বর। এই চত্বর থেকে আমরা বলতে চাই ৭১ আমাদের চেতনা নয়, ৭১ আমাদের লালনার ভূমি। আমাদের এই প্রিয় সৈয়দপুরকে তারা পাক হানাদার বাহিনী আমাদেরকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আমাদের শহীদ ডাক্তার জিকরুল হক, শহীদ ডাক্তার শামসুল হক, শহীদ ডাক্তার বদিউজ্জামান সহ সকল শহীদদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের সৈয়দপুরের শহীদ সেনানীরা, বীর মুক্তিযোদ্ধা যারা, যাদের রক্তের বিনিময়ে আমরা সৈয়দপুর পেয়েছি, তাদের আত্মার উপর আল্লাহ তাআলা শান্তি কামনা করি আমি কথা বলতে চাই। ইতিমধ্যেই আমাদের মধ্যে অনেক বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন, তাদের আল্লাহ তাআলা কবরে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন। বেঁচে আছেন আমাদের সৈয়দপুরের অহংকার, সৈয়দপুরের বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান চাচা সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দের জন্য আমি প্রাণ করে দোয়া করি আমাদের চাচা বাবাদেরকে আল্লাহ তাআলা হায়াতে খুঁজে দান করুন। আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতায় আমাদের এই বাবুপাড়ার শহীদ কামালকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের বাঙালিপুরের কৃতি সন্তান, টেক্সটাইল ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী, জুলাই বিপ্লবের অন্যতম শহীদ শহীদ সাজ্জাদকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের নীলফামারী ৪ আসনের
আরেকজন শহীদ আমাদের কৃতি সন্তান, আমাদের কিশোরগঞ্জ উপজেলার রণচন্দ্র ইউনিয়নের শহীদ নাইমের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ নাইমকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের এই সৈয়দপুরে আমরা ৭৮ জন গত বছর জুলাই মাসে কারাবরণ করেছিলাম। সেই কারাবরণকারী ৭৮ জন ভাইদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের এই সৈয়দপুরের 7 জন ভাই গত বছর জুলাই বিপ্লবে চোখ হারিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলার দরবারে সুস্থতা কামনা করছি। আমি আরও স্মরণ করতে চাই আমাদের স্মৃতি মেডিকেল স্টোর, আমাদের কাউন্সিলর ছিলেন আমাদের বাচ্চু ভাই, তার নাতি রাজার ছেলে জয়, তার জন্য আমি সুস্থতা কামনা করছি। আমাদের খয়রাত মেডিকেল স্টোর, খয়রাত মেডিকেল স্টোরে আমাদের রয়েল ভাই, তাকে ধরে এনে আমাদের এই পুলিশ সুপারের কার্যালয় দেখতেছেন, সেখানে তাকে নির্যাতন করা হয়েছিল। আমাদের রয়েল ভাইয়ের জন্য দোয়া করতে চান। আমাদের বর্ষণ, আমাদের সায়েম, আমাদের নাইম, সকলকেই আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। জুলাই রাজবন্দী, জুলাই শহীদদের প্রতি, জুলাই আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুটি কথা নিবেদন করতে চাই। প্রিয় সৈয়দপুরবাসী, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলা আমির হিসেবে আমি এখানে কথা বলছি। গত বছর 16ই জুলাই যখন এইখানে এসে দাঁড়িয়েছিলাম, আমাদের পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই পুলিশ বক্স পুড়িয়ে দেওয়ার মামলায় আমাদের 450 সৈয়দপুরের ছাত্র ছাত্রীকে মামলার আসামি করা হয়েছিল। শুধু আসামি করা হয়নি, তৎকালীন এমপি তাকে আমরা বলেছিলাম এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আপনি ব্যবস্থা নিন। তিনি কোনো ব্যবস্থা নিতে পারেন না, বরং উল্টো কাজ হয়েছিল। তৎকালীন আমাদের সার্কেল এসপি কল্লোল কুমার দত্তকে দিয়ে এই 450 ছেলেমেয়ের পরিবারে চাঁদাবাজি করা হয়েছিল। সেই চাঁদাবাজিরা আজকে কোথায়? আমরা আজকে বলতে চাই, এই 400 মামলা দিয়ে আমাদের ছেলেদের মেয়েদের পরিবারে লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করা হলো, এদের বিচার সৈয়দপুরে আমরা দেখতে চাই। আমরা বলতে চাই, তৎকালীন জুলাই বিপ্লবের সময় আমাদের একজন পুলিশ সদস্যের বন্দুক যে কোনো কারণে চুরি হয়েছিল, পরবর্তীতে আমরা সেটা পেলাম। এই অস্ত্র চুরির মামলায় আমাকে আসামি করে আমাকে অ্যারেস্ট করা হলো। জয়কে অ্যারেস্ট করা হলো, 10 দিনের রিমান্ডে নেওয়া হলো। আমার কানে এমনভাবে থাপ্পড় মারা হলো, এই বাম কান দিয়ে আমি এখনো শুনি না। তৎকালীন সময়ের সার্কেল এসপি, তৎকালীন সময়ের ফেসিবাদের দোষর, সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। তাদের কোন স্ফলন সৈয়দপুরের বুকে আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই, তৎকালীন এমপি তাকে আমরা ফোন করে বলেছিলাম, ভাই আপনি, আপনার সরকার মামলা দিয়েছে আমাদের এই নিরীহ লায়ন্সের প্রায় 32 জন, লায়ন্স স্কুলের 32 জন ছেলের নামে মামলা হলো। আমাদের ক্যাম্প পাবলিকের প্রায় 17 জন ছেলের নামে মামলা হলো। আমাদের সৈয়দপুর কলেজের প্রায় 5 জন ছেলের নামে মামলা হলো। এই মামলাগুলো আপনি প্রত্যাহারের ব্যবস্থা নেন, কিন্তু তৎকালীন এমপি আমাদের কথা শোনেন না। তিনি বরং উল্টোটা আমাদেরকে বলেছেন, ভাই আমি কি করব, আমার কথা তো পুলিশ শোনে না। এমপির কথা যদি পুলিশ না শোনে তাহলে এমপিগিরি কেন করতে গিয়েছিলেন? ওই ধরনের এমপিগিরি আর আমরা দেখতে চাই না। তৎকালীন উপজেলা চেয়ারম্যান, তাকে আমরা বললাম যে ভাই এগুলোর ব্যবস্থা নেন। তিনি বললেন যে আমার ভাই কিছুই করণীয় না, আপনাদের যদি করণীয় না থাকে
তাহলে দোসরদের অধীনে কেন আপনারা নির্বাচন করতে চান? কিন্তু দেখলাম কি আমরা সেই দোসরদের নির্বাচনের পরে আবার আর আমাদের ভাই সেই দোসরদের অধীনে উপজেলা চেয়ারম্যানের ইলেকশন করলেন। আমরা সব দল মিলে তাকে বললাম যে ভাই, সৈয়দপুরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কেউ নির্বাচনে যাব না। আমি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছিলাম। জামাত ইসলামী আমাকে বলেছিল আপনি নমিনেশনের জন্য তৈরি হন। আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম ফ্যাসিবাদের এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। কিন্তু আমার এক ভাই এই সুযোগ নিয়ে দেখলো যে ময়দানে কেউ নাই, আমি দাঁড়ালেই হয়ে যাব, আমি অমুকের ছেলে, মানুষ বিশ্বাস করে ভোট দিল। তাকে আমরা বললাম যে ভাই আপনি সরে আসেন, নির্বাচনে যান না। তিনি বুঝলেন ফাঁকা মাঠে ভোট দিবেন। তিনি আবার সেজেছেন জাতীয় সংসদের নির্বাচন করবেন। আমরা বলতে চাই ফ্যাসিবাদের কোন দোষর জুলাই বিপ্লবের হত্যাকারীদেরকে সৈয়দপুরের মানুষ আর কোনোদিন এমপি বানাবে না। প্রিয় সৈয়দপুরবাসী, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকে সৈয়দপুরের মানুষকে, কিশোরগঞ্জের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে সিদ্ধান্ত নিতে চাই। বিগত 55 বছরে আমাদের এই সৈয়দপুর ছিল অবহেলিত। আমাদের সৈয়দপুরে পুলিশ সুপারের কার্যালয় আছে, কিন্তু পুলিশ সুপারের কোনো ফাংশন নাই। আমাদের সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু সৈয়দপুরের মানুষ স্বাস্থ্য সেবা পায় না। আমাদের কোনো স্বাস্থ্য হাসপাতাল না। এ কেমন শহর? বিগত 12 জন এমপি ছিলেন, তারা কেন এই উদ্যোগ নিলেন না সৈয়দপুরের 5 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য? আমাদের কোনো হাসপাতাল নাই। আমাদের একটি হাসপাতাল আছে কুন্দলে, সেই হাসপাতালটি আমাদের উপজেলার অধীনে না, আমাদের জেলার অধীনে। আমাদের এই হাসপাতালকে ইতিমধ্যে 100 শয্যায় উন্নীত করা হয়েছে প্রিয় ভাইরা, কিন্তু 100 মাত্র শয্যা আছে, কিন্তু 100 জন রোগী শুয়ে থাকার মতো কোনো ব্যবস্থা না আছে। আমাদেরকে গাল বলে মুড়ি শুনিয়েছেন বিগত দিনের 12 জন এমপি। তারা বলেছেন আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করব। তারা আমাদেরকে ভুলভাল বুঝিয়েছেন, বলছেন আমরা রেলওয়ের হাসপাতালকে মেডিকেল কলেজ করব। আমরা বলতে চাই প্রিয় সৈয়দপুরবাসী, আপনারা বহু কথা বলেছেন, মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কথা বলে সৈয়দপুরের মানুষের ভোট চুরি করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আর আপনাদের ভোট চুরি করতে দেবে না। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হন, আমরা রেলের হাসপাতাল শুধু নয়, এই হাসপাতালকে সাধারণ মেডিকেল কলেজে আমরা স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই সৈয়দপুরের মানুষের কি অভাব। বিগত দিনের 12 জন এমপি ছিলেন, তারা আমাদেরকে ধোঁকা দিয়েছেন। মাঝে মাঝে রেলওয়ের ভূ সম্পত্তি কর্মকর্তাদেরকে নিয়ে এসে বুলডোজার নিয়ে আসেন, ভেকু নিয়ে আসেন, মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখান যে আমাদের রেলের জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করে। এই উচ্ছেদের নামে লক্ষ কোটি টাকার চাঁদাবাজি চলেছে। আমরা বলতে চাই আপনারা এমপি ছিলেন, আপনারা মেয়র ছিলেন, উপজেলার চেয়ারম্যান ছিলেন, এই ভূ সম্পত্তির অফিসকে ব্যবহার করে সৈয়দপুরের এই রেলওয়ের জমিতে বসবাসকারী মানুষদের অধিকার নিয়েছে।